সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ মেহেদী হাসান সাহেব। জানতে চেয়েছেন, ম্যাপ যদি 1 ইঞ্চি সমান 137 ফুট থাকে তাহলে গুনিয়াতে কিভাবে হিসাব করব। আসলে ম্যাপ সাধারণত 1 ইঞ্চি সমান 137 ফুট থাকে না। তারপরেও আপনি যেহেতু বলছেন, আমি এখানে একটা হিসাব করে আপনাকে বের করে দিয়েছি গুনিয়ার হিসাবগুলো আপনি কিভাবে করবেন। ম্যাপ 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, অথবা 48 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, 64 ইঞ্চি সমান 1 মাইল স্কেল, এগুলি একটা সামঞ্জস্যতা রেখে 16-র সাথে একটা সামঞ্জস্য রেখে এর গুণিতকগুলা দিয়েই করে। তারপরেও 137 দিয়েও যদি আপনি কোথাও দেখে থাকেন তাহলে আপনার যে কাজ হবে সেটা হলো, যেমন 16 ইঞ্চি সমান হলে কি হবে এটা দিয়ে আপনাকে বুঝায়। 16কে যদি আপনি 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল যদি দেখেন, 80কে যদি আপনি 16 দিয়ে ভাগ করেন তাহলে এখানে 5 হবে। এই জন্য আমরা এবার গুনিয়ার 100'র গড়গুলাকে 5 ভাগের 1 ভাগ বলবো, মানে 20 বলবো। ঠিক একই অবস্থা, যেহেতু আপনার 1 ইঞ্চি সমান 137 ফুট দেখতেছেন, আপনি প্রথমে 137কে 16 দ্বারা ভাগ করেন। এখানে আমি ভাগ করার পরে 8.56 হইল। এখন এই 8.56 অর্থাৎ গুনিয়ার গড় যদি 100 লিঙ্ক থাকে, এটাকে এখন 8.56 দিয়ে আপনি ভাগ করেন, সেই ভাগের ফল হলো এখানে আমার 11.69। অর্থাৎ গুনিয়ার গড় যেখানে 100 লিঙ্ক পাবেন, এগুলাকে এখন 11.69 লিঙ্ক বলতে হবে যদি আপনার নকশাটা 1 ইঞ্চি সমান 137 ফুট থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নামটা পড়া যাচ্ছে না। আপনি জানতে চেয়েছেন, আমার বাবারা 2 ভাই 3 বোন, 12 বিঘা জমি, 6 বিঘা আমার চাচা খায়, 6 বিঘা আমার বাবা খায়। এখন 2 ভাই চাচ্ছে 3 বোনের কাছ থেকে জমি কিনতে। এখন সমস্যা হলো 12 বিঘা জমির মধ্যে 6 বিঘা সর্বশেষ রেকর্ড এসে হয়েছে আর 6 বিঘা আরএস রেকর্ড হয়েছে। এখন কিভাবে বোনদের কাছ থেকে কিনে নেব, কোনো বন্টননামা দলিল নাই। এখানে আপনার রেকর্ড যেভাবেই হয়েছে, 6 বিঘার আরএস রেকর্ড হয়েছে, 6 বিঘার এসেট রেকর্ড হয়েছে, হোক। বোনরা যেহেতু আপনার দাদারই ওয়ারিশ, এই ক্ষেত্রে বোনরা ওয়ারিশান সার্টিফিকেট নিবে। ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে নিজেদের নামে খারিজটা করবে। নিজেদের নামে খারিজ করার পরে এরা এখন আপনার উনাদের ভাইদের কাছে জমিটা বিক্রি করতে পারবে। যে রেকর্ড যেভাবে হোক না কেন, কোনোটা এভাবে হয়েছে, কোনোটা হয়েছে, এখানে রেকর্ডটা সবচাইতে বেশি ধর্তব্য বিষয় না এসে এখন এরা যে ওয়ারিশের নাম থেকে এদের নামে খারিজ করবে। খারিজ করার পরে এরা ভাইদের কাছে বিক্রি করে ফেলতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নামটা পড়া যাচ্ছে না। এখানে আপনি জানতে চেয়েছেন, আমার সালাম নিবেন। আমার বাবা মারা গেছে, 2 ছেলে 2 মেয়ে 2 স্ত্রী রেখে ফারাইজ কিভাবে হবে একটু বলবেন। এটা খুব সহজ ফারাইজ। যেহেতু মৃত ব্যক্তির 2 স্ত্রী আছে এবং সন্তান আছে, 2টা ছেলে 2টা মেয়ে। সন্তান থাকার কারণে স্ত্রীদেরকে দিবেন 8 ভাগের 1 ভাগ। দোনো স্ত্রী 8 ভাগের 1 ভাগ ভাগ করে নিবে। প্রত্যেক স্ত্রী 8 ভাগের 1 ভাগ এরকম না, দোনো স্ত্রী, উভয় স্ত্রী 8 ভাগের 1 ভাগ ভাগ করে নিবে। অবশিষ্ট যে 8 ভাগের 7 ভাগ থাকতেছে, এই 8 ভাগের 7 ভাগ ছেলে মেয়েরা বন্টন করে নিবে। ছেলে মেয়েদের বন্টন নীতিটা আমরা পড়াইছি আপনাদেরকে, যে দেখা গেছে যে প্রত্যেক ছেলে যা পাবে প্রতি মেয়ে তার অর্ধেক পাবে, প্রতি মেয়ে যা পাবে প্রতি ছেলে তার ডবল পাবে। এই জন্য প্রত্যেক ছেলেকে আপনি 2 মেয়ের মতো মনে করবেন। যেহেতু এখানে 2টা ছেলে, 4 মেয়ে মনে করেন, আরো আছে 2টা মেয়ে, মানে আরো 2টা ভাগ। তার মানে 2 ছেলের জন্য আপনি নিবেন 4 ভাগ আর 2 মেয়ের জন্য নিবেন 2 ভাগ। ছেলে মেয়েদের অংশটা যেটা আছে এটাকে আপনি করবেন 7 ভাগ, এটাকে আপনি করবেন 6 ভাগ। 6 ভাগ করে প্রত্যেক ছেলেকে দিবেন 2 ভাগ করে, প্রত্যেক মেয়েকে দিবেন 1 ভাগ করে। এভাবে আপনি পুরো সম্পত্তিটা বন্টন করে দিবেন। কোনো অংশে না বুঝলে আমাদের ফারাইজেরও অনেকগুলো টিউটোরিয়াল আছে, ওগুলো দেখার চেষ্টা করবেন। আশা করি আপনি বুঝতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, মোহাম্মদ সুমন সাহেব, জানতে চেয়েছেন, অনেক গরিব আছে যাদের কোনো কাগজ নাই কিন্তু জমি তাদের, তারা কিভাবে তাদের জমি ফিরে তারা কি তাদের জমি ফিরে পাবে না? একটু বললে ভালো হতো। আসলে জমির কাগজের ব্যাপারে ব্যক্তিটা কি গরিব না দরিদ্র না অন্য কি, এটা দেখা হয় না। বরং জমি জমার কাগজের ব্যাপারে আপনাকে কাগজটা থাকতে হবে। আপনি এই ক্ষেত্রে সম্পদশালী আর দরিদ্রের প্রশ্ন আসবেই না। জমি পাওয়ার জন্য, জমি থাকার জন্য, জমি রাখার জন্য আপনার কাগজটা জরুরি। এরকম না যে সম্পদের অভাবে সে এই জিনিসটা এরকম জোগাড় করতে পারে নাই, হ্যাঁ?
আপনার যদি আপনি জমির মালিকানা হন, আপনি ওয়ারিশ সূত্রে মালিক হইলেও আপনার কাছে পিছনের ওয়ারিশরা ছিল, উনাদের পর্যায়ক্রমে আপনি মালিক হইছেন। আর আপনি ক্রয় সূত্রে মালিক হলেও তো আপনার কাছে কিছু দলিল থাকবে। গরিব বিদায় আপনার কাছে জমির কাগজ থাকবে না। এটা কেউ দেখা গেছে যে গ্রহণ করে নিবে না। এইজন্য যেইকোনোভাবে তারা গরিব হোক, অসহায় হোক, দরিদ্র হোক, যদি জমি উনাদের হয়, উনাদেরকে উনাদের ডকুমেন্ট গুলো রাখতে হবে এবং দেখাইতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন জাকির মন্ডল সাহেব জানতে চেয়েছেন বৃত্তাকার সীমানা কিভাবে বের করব স্যার? বৃত্তাকার সীমানা অর্থাৎ একটা বৃত্ত আছে, এটার সীমানা কোথায়? যদি আপনি এটা জানতে চান, আসলে প্রশ্নটা অত ক্লিয়ার না যে আসলে কি বৃত্তের পরিমাপ সম্পর্কে জানতে চাইছেন, না বৃত্তাকৃতি জমি হইলে এটার সীমানার নকশা ধরে কিভাবে আপনি চিহ্নিত করবেন এটা জানতে চাইছেন। আমি বড়টাই বলি। যদি মনে করেন যে না একটা বৃত্তাকৃতি বড় একটা কূপ ছিল, এখানে বৃত্ত দেখাইছে, কূপের একটা পার্ট কোনখানে এটা সীমানা ধরতে হবে, অথবা কূপের মিডল পয়েন্ট একবারে আমার আ বৃত্তের মেইন যে কেন্দ্রবিন্দু এটা কোথায় এটা ধরতে হবে। তাহলে অন্য জমির আইল থেকে, হ্যাঁ? আশেপাশের যেকোনো একটা বিতর্কমুক্ত জায়গা থেকে আপনাকে দেখতে হবে বৃত্তটার একটা ফাড় কোথায় দেখাইছে। কত ফুট, কত লিঙ্ক, কত হাত দূরে এটা দেখাইছে, ওই হিসাব মতো ওখানে চলে আসতে হবে। এখন ফাড় যখন আপনি পাবেন, তাহলে এরপরে বৃত্ত পরিমাপ করলেও আপনি বুঝতে পারবেন যে আমার কেন্দ্রটা, গোলাকৃতিটা কোথায় হতে পারে, একবারে মেইন কেন্দ্রটা কোথায় আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, জানতে চেয়েছেন নানার জমি কিভাবে রেকর্ড করব? যদি একটু আ উম জানা জানাতেন। আচ্ছা, নানার জমি রেকর্ড করবেন আপনি, নানার জমি তো সরাসরি আপনি মালিক হবেন না। আপনার মধ্যখানে আপনার মা মালিক হবে। এইজন্য আপনার আম্মা যে আপনার নানার ওয়ারিশ, এইজন্য ওয়ারিশান সার্টিফিকেট নিতে হয়। ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে মা থাকলে ১ম এ মার নামে রেকর্ড হবে। কোন কারণে আপনার মা দেখা গেছে যে জীবিত নাই, তাহলে এই ক্ষেত্রে যদি আপনার নামে হয়, আপনার ভাইদের নামে হয়, এখন আপনি যে আবার আপনার মায়ের ওয়ারিশ, এই হিসাব মতো ওয়ারিশান সার্টিফিকেট দিয়েই এগুলি রেকর্ড গুলা করাবে। ঠিক দাদার জমি যেভাবে করবে নানার জমিও ওইভাবে করবে। এখানে মৌলিক কোনো পার্থক্য হওয়ার কথা না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন নান্না মিয়া সাহেব জানতে চেয়েছেন ক ব্যক্তি এবং খ ব্যক্তি ২ জন সিএস খতিয়ানে ৫০-৫০ ওয়ারিশ। ক ব্যক্তি খ ব্যক্তির কাছ থেকে ২৫ ক্রয় করার পর এস এ খতিয়ানে ক ব্যক্তির ৭৫, খ ব্যক্তির ২৫ হওয়ার কথা। কিন্তু ভুলক্রমে ক ব্যক্তির ২৫ এবং খ ব্যক্তির ৭৫ এটা হয়ে গেছে। সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। আর আরএসে আসি আবারও সেই ক ব্যক্তি ২৫ এবং খ ব্যক্তির ৭৫। কিন্তু বিএসএ আসি সঠিকটা আপনি দেখাইছেন যে দেখা গেছে যে ক ব্যক্তির এবার ৭৫, খ ব্যক্তির ২৫। ক্রয় বিক্রয় হিসাবে বিআরএস ঠিক আছে, তাহলে জমির সর্বশেষ কে কত অংশ পাবে জানালে উপকৃত হতাম। আসলে এগুলি যদি আপনি নিজেই বলছেন যে ভুলবশত হইছে, তাহলে বিআরএস যদি যেহেতু ঠিক আছে, সর্বশেষটা ঠিক আছে এবং পিছনের গুলো যে ভুল যে হইছে, হ্যাঁ? এসএ তে আরএসএ এগুলি সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধন করে নিতে হবে যে আ এতটুকুর মালিক। এখন কোন জরিপে ব্যতিক্রম মালিক থাকার কারণেই যে তার মালিকানা চলে যাবে এরকম না। সে এটাকে সংশোধন করার একটু সুবিধা পায়। সুবিধা হইলেও যদি নির্দিষ্ট কিছু সময় আছে, এটার মধ্যে হইলে সেটেলমেন্ট আদালতে এটা সমাধান করতে পারেন। আর ওখানে না হলে আপনি দেওয়ানি যে আদালত আছে ওগুলার মাধ্যমে এগুলি সংশোধন করতে হবে। এটার জন্য যে তার মালিকানা এরকম চলে যাবে। আবার বিএসএ আসি সঠিকটাই হইল। তাহলে এগুলি কিসের ভিত্তিতে হইল? বা দেখা গেছে যে একটা জরিপ হইতে লাগলে কিন্তু পিছনের ডকুমেন্ট তালাশ করে যে আপনি কতটুকুর কিভাবে মালিক আপনার নামে কিভাবে করব। এইজন্য লা লে আ সর্বশেষটা তো ঠিকই আছে। বাকি পিছনের গুলো সংশোধনের জন্য আবেদন করবেন। সংশোধন হয়ে আসলে আ হলে তখন আপনি এটা যেকোনোভাবে আপনি ব্যবহার করতে পারবেন, ক্রয় বিক্রয় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম সুমন সাহেব জানতে চেয়েছেন আমাদের একটা জমিতে আমার দাদার নামে এসএ, আরএস, বিএস ৩ টা রেকর্ড। আমার দাদার নামে, কিন্তু আমরা দলিল খুঁজে পাচ্ছি না। আমার দাদায় যাদের কাছ থেকে জমি রাখছিল তাদের ওয়ারিশ আমাদের সাথে ঝামেলা করে দলিল দেখাতে বলে। কিন্তু দলিল তো অনেক আগের, হারিয়ে যাবার পর খুঁজে পাচ্ছি না। এই অবস্থায় আমাদের আ কি করা উচিত? এটা নিয়ে একটা ভিডিও আ উম তৈরি করলে ভালো হতো। এই অবস্থায় আসলে দলিল খুঁজে পাচ্ছেন না, এই অজুহাত আপনার সমাজে যখন আপনি বলবেন, এটা কিন্তু আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এইজন্য আপনাকে যেহেতু রেকর্ড গুলো আপনাদের নামে আছে, যদি ওই রেকর্ড অনুযায়ী আপনাদেরকে দলিল করে দেয়, দলিলগুলি খুঁজে বের করতে হবে। সাল দিয়ে, দাতা গ্রহীতা দিয়ে, দাগ নাম্বার দিয়ে, পিছনে এরকম রেকর্ড রুমে তল্লাশি দিলে এগুলি পাওয়া যায়।
সবচাইতে বড় কথা হইলো যেহেতু অনেক আগের কথা বলছেন, অনেক সময় আমাদের পূর্বকার পুরুষদের মধ্যে সহনশীলতার অবস্থা অনেক বেশি ছিল। অনেক সময় মৌখিকভাবে একটু দিয়ে দিছে, খাইতেছে। কেউ কোনো কথা বলে না যে এটা আমার মতো করেই আছে। দলিল অনেক সময় করেও না। যদি দলিল না করে সেক্ষেত্রে তো ঝামেলা হয়ে যাবে। আর দলিল করলে সরকারের ঘরে অবশ্যই এটা রেকর্ড থাকবে। এটা খুঁজে নেয়ার চেষ্টা করবেন। দলিলের বিকল্প যে আপনি এখন আর কিছু করতে পারবেন এরকম না। এখন আ পরবর্তীতে আপনি আপনাদের নামে থাকলেও এখন যদি আরেকটা দলিল আরেকজনকে দিতে চান, তাও দেখা গেছে যে আপনি আগের দলিলের এরকম ভিত্তিটা আনতে হবে যে আপনি কিসের ভিত্তিতে মালিক। এইজন্য যদি দলিল হয়ে থাকে আপনার জন্য সবচাইতে ভালো হবে এটা, আপনি ওই দলিলটা খোঁজার সর্বোচ্চ চেষ্টা করেন। হারিয়ে গেছে, হারিয়ে গেলে নিশ্চয়ই ছিল একসময়। তাহলে ওইটা সরকারের ঘরে আছে আপনি পাবেনই। আশা করি যদি ভালোভাবে খোঁজেন পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ তিতাব সাহেব জানতে চেয়েছেন, ২০১১ সালে আমরা ২ ভাই একটা জমি ক্রয় করি। একই দলিলে সমান ১০ শতকের ২০ শতক জমি। এখন যদি খারিজ করি, তাহলে কি ২ ভাইয়ের ২ টা খতিয়ান হবে? না ২ ভাইয়ের একই খতিয়ানের নাম থাকবে? এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। যদি আপনারা চান যে আমরা ২ ভাই আলাদা খতিয়ান করব, আলাদাই আপনাকে খতিয়ান সম্পূর্ণ করে দেবে। আর যদি বলেন আমরা একসাথে কিনছি একই জমি, আমরা ২ ভাই একটা খতিয়ানের ভিত্তিতে রাখবো, তাও কোনো অসুবিধা নাই। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আপনারা কি আলাদা খতিয়ান করবেন? না এই খতিয়ানে একই সাথে রাখবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ শহীদ সাহেব জানতে চেয়েছেন, স্যার আমি যদি নকশা অনুযায়ী মাপ দি দিই তাহলে ১ ফিট উম তাহলে ১ ফিট ওয়াল একটা লোকের ওয়াল ভাঙা পড়ে। মীমাংসার জন্য আমি ম্যাপ অনুযায়ী মাপ দিলাম না। অর্থাৎ আপনি সারমর্ম যেটা বুঝাতে চাইছেন বাংলাকে ইংলিশে লিখছেন তো? আপনি যদি নকশা অনুযায়ী সঠিকভাবে মাপেন, তাহলে একজনের ওয়ালের মধ্যে ১ ফিট পড়ে। অর্থাৎ ওর ওয়ালটা ভাঙা পড়ে। এজন্য আপনি ওইটা দেন নাই। বরং ১ ফিট ওরে কমাইয়া দিছেন। এখন ১ ফিট কমাইয়া দিছেন না, ওর যদি যাকে দিছেন জমিটা, তার যদি জমি সঠিক থাকে, উল্লেখযোগ্য সমস্যা নাই। জমির মাপের ক্ষেত্রে ১ ফিট তো এটা এত ধর্তব্য বিষয় না। ওর যদি ওয়ালটা ভাঙা না পড়ে, ভালো। বাকি দেখা গেছে যে আপনি যদি শতভাগ সিউর হন, এখন জমিটা কতটা ভ্যালু রাখে এটা কিন্তু আমি জানি না। ঢাকা শহরের এরকম জমি হইলে ১ ফিট ৬ ইঞ্চি লইয়াও এরকম মানুষ ঝগড়া বিবাদ করবে। জমির যদি ওরকম পরিপূর্ণ ভ্যালুওয়ালা হয়, তাহলে আপনি আপাতত দিয়ে আসলেও আপনার জন্য করণীয় এটা হবে, যার কারণে যার পক্ষে গিয়ে আপনি ওয়ালটা ভাঙলেন না, তাকে এই কথা ভালোভাবে বুঝাই দিয়ে আসেন। যে আসলে আপাতত আমি এভাবে করে দিছি ভাই। কিন্তু সঠিকভাবে মাপ নিলে দেখা গেছে যে আপনার এই ওয়ালটা ভাঙা পড়ে, হ্যাঁ? তাহলে উনি মনস্তাত্ত্বিকভাবে একটা তৈরি থাকবে। কারণ আপনার এটাই শেষ না। আপনি আজকে মাপছেন, কালকে আরেকজন আনবে, আমিন আনবে। উনারা আসি ওয়াল ভাঙার কথা বলবে, আপনি ভাঙার কথা বলেন নাই। তো আপনি যদি অন্তত যার ওয়াল ভাঙা পড়বে তাকে এটা জানাইয়া দিয়ে আসতে পারেন সঠিকভাবে যে আসলে সঠিকভাবে মাপ নিলে আপনার ওয়াল এটা ভাঙা পড়বে। উনি মানসিক এখন শান্তি থাকলো, মানসিক এক প্রকার প্রস্তুতি থাকবে যে আসলে আগের আমিনও আমাকে এই কথাটা বলছিল। হ্যাঁ? তো এইজন্য এই কাজটা করবেন। আর আমাদের সর্বোচ্চ করণীয় হলো এইটা, আমরা দেখা গেছে যে সম্পূর্ণ সঠিক ওয়েতে কাজ করার চেষ্টা করব। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, কার আ আম আ পক্ষপাতিত্ব হইল কি হইল না, এগুলি আমাদের দেখার দরকার নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সঠিক নিয়ম নীতিতে কাজটা করার। আমি যদি সঠিক নিয়ম নীতিতে কাজ করতে পারি, তাহলে আল্লাহ পাকও আমাকে সাহায্য করবে। আর আল্লাহ পাক যদি আপনাকে সাহায্য করে, সমস্ত দুনিয়ার মানুষ যদি আপনার পিছনে লাগে, আপনার কোন ক্ষতি করতে পারবে না। এইজন্য আমাদের ন্যায় নীতিমতো আমাদের কাজটা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ তিতাব সাহেব জানতে চেয়েছেন, স্যার আমার একটি প্রশ্ন, একই দাগে ৬০ শতক জমির ৩ জন সমান মালিক। ১ নম্বর মালিক তার অংশের ১৫% ৩ নং মালিকের ছেলের কাছ থেকে ২ মাস আগে বিক্রি করেছে। সাবকবলা দলিল হয়েছে, নাম খারিজও হয়েছে। ১৫ দিন পর ২ নং মালিকের কাছ থেকে ৫% জমি বিক্রি করেছে। তবুও ২ নং মালিক ১৫% এর উপর হকসফা মামলা করতে চায়। মামলা আ মামলা হবে কি যে ১৫% জমি কিনেছে তার বাবা ওই খতিয়ানের ৩ নং মালিক অর্থাৎ উনি মারা গেছেন। আপনি দীর্ঘ একটা প্রশ্ন করেছেন। আমি প্রশ্নটা পড়ে সারমর্ম যেটা বুঝতে পারছি আসলে আপনি জানতে এখন চাইছেন যে দেখা গেছে যে এরা কি আসলে এখন ওই অগ্রিম টাকা দাইলের যে জিনিসটা আছে, হকসভার যে জিনিসটা আছে এটা করতে পারবে কিনা? এটা আসলে করার জন্য যেটা নির্দিষ্ট একটা সময় থাকে। যদি নির্দিষ্ট এই সময়টা থাকে এটার ভিতরে হইলে করতে পারবে। যেমন ৩ মাসের একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়। হুম? এখন
এটার জন্য আবার শর্ত আছে। ইচ্ছা করলে একজনের দূরদেশের জমি আমি করতে পারব না। আমার পাশের জমি বা আমি যদি আদালতকে দেখাইতে এটা সামর্থ্য হই, এই জমিটা আমার দরকার। এখানে যদি অন্য লোক আছে আমার কোনো সমস্যা হবে। এরকম দেখা গেছে যদি দেখাইতে সামর্থ্য হই তাহলে এই টাকাটা এরকম দিতে পারবে। আর নির্দিষ্ট সময়ের ভিতরে, নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তাহলে এটা আর করার এরকম সুযোগ থাকবে না। আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ আকি আক্তার সাহেব জানতে চেয়েছেন, আই খতিয়ানে ৩ জনের নাম আছে কিন্তু সিএস খতিয়ানে মন্তব্যের কলামে রহিমউদ্দিন গং লেখা আছে। এখন কি জমি ৩ জন পাবে না তার সব ভাই-বোন পাবে? আসলে গং লেখার কথার অর্থ এইটা না যে আমার এখানে আমাদের ওয়ারিশ আরো যারা আছে সবাই পাবে। না, গং লেখার অর্থ হইলো এই ফর্সায়, এই খতিয়ানে, এই দলিলে যে ৪-৫ জন ৬ জন আছে এটা পরিচিত হোক, অপরিচিত হোক। একই ভিত্তিতে যে জমিটা কিনছে, এরা দেখা গেছে যে ১ম এ একজনের নাম লিখে পরবর্তীতে গং বলব। গঙের অর্থ এইটা না যে আমি মালিক হইলাম, আমার ভাই-বোনেরাও মালিক হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।